আমাদের মোহনবাগান ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রী জয়জিৎ বসু, বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্সে তোমাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম জয়দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সঙ্গে আমার কোর ম্যানেজমেন্ট গ্রুপের মেম্বাররা উপস্থিত আছেন, মনোদীপ দা, সৈকত, সৌম্য। হ্যালো। তো সব থেকে প্রথমে তোমাকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো জয়দীপ দা, লকডাউনে কিরকম সময় কাটাচ্ছ? একদম তো পুরো বাড়িবন্দি। বাড়িবন্দি বলতে না, আমার অ্যাকচুয়ালি আই ওয়ার্ক ফর ইন্ডিয়া পোস্ট, তো আমার অফিস এসেনশিয়াল সার্ভিসেস এর মধ্যে পড়ে, তো মাঝে মাঝে অফিস যেতে হচ্ছে। আদারওয়াইজ ট্রেনিং করছি টুকটাক, যা ক্রিকেট রিলেটেড থাকছি, একটু যা দেখছি টিভি, যেরকম ভাবে মানে মাঝে মাঝে অনলাইন সিরিজ এন্ড অল দেখছি, এইভাবে কাটছে আর কি। এখন তো সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করতে হচ্ছে। স্টেডিয়ামস এখনো ওপেন হবে কি হবে এখনো উই ডোন্ট নো, তো জাস্ট ট্রাইং টু ফিগার ইট আউট যে কিভাবে আবার মেইন স্ট্রিমে ফেরা যায় আস্তে আস্তে। ওকে, ফাইন। তো লকডাউনের মধ্যে ফিটনেসটা নিয়ে তো একটা সমস্যা প্রত্যেকেরই, বিশেষ করে খেলোয়াড়দের জন্য একটা ফিটনেসটা তো মেন জিনিস। তো তুমি ফিটনেসটা কিভাবে মেনটেন করছো লকডাউনে? যেটুকু যা ওয়েটস আছে বাড়িতে বা যেই এক্সারসাইজ রুটিনস আমাদেরকে দেওয়া হয়, তো সেগুলোকে ফলো করার চেষ্টা করছি আপাতত, যেটুকু করতে পারছি। রাস্তায় তো এতদিন বেরোনো অ্যালাউডই ছিল না, তো ওই হাঁটা চলা দৌড়ানো, মাঠ বন্ধ ছিল, তো যা বাড়ির ভেতর থেকে যেগুলো করা যায় ট্রাই টু ডু অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। বাট কবে কি হবে না হবে এরকম যদি কোনো একটা স্পেসিফিক ডেটস বা কিছু পাওয়া যায় সো দ্যাট উই ক্যান পুশ আওরসেলভস মোর। এখন তো রুলস এন্ড রেগুলেশন স্টিল নট ক্লিয়ার যে আমরা কি ফরমেশনে কি হবে। তো মানে অনেক দিন ধরেই খেলছো বা অনেক দিন ধরেই আছো ক্লাবের হয়ে, তো তোমার কাছে এখনো অবধি মানে ডার্বির সেরা মুহূর্ত কোনটা, মানে বেস্ট ডার্বি বলতে পারা যায়, এরকম কি মুহূর্ত আছে তোমার কাছে স্মরণীয়? বেস্ট ডার্বি আমার কাছে পার্সোনালি, আমি যেটা ডাবল 100 করেছিলাম ইস্ট বেঙ্গলের সঙ্গে সুপার লিগের, রীতিমতো মানে নকআউট ম্যাচ ছিল, যে আমাদেরকে জিততেই হতো ফাইনাল কোয়ালিফাই করার জন্য, যেটা আমরা ফার্স্ট টাইম পিঙ্ক বল ম্যাচ হলো ভবানীপুর ক্লাবের সঙ্গে, যেটা আমরা জিতলাম সুপার লিগ। তো ইস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের তার আগে মানে ইট ওয়াজ লিটারালি নকআউট ম্যাচ, সেমিফাইনাল বলতে পারো, যে জিততো তারা ফাইনালে উঠতো। তো আই স্কোর 243 রানস ইন দ্য ফার্স্ট ইনিংস অফ দ্যাট ম্যাচ ইডেন গার্ডেন্সে। আমার কাছে ওটা স্পেশাল, বাট এভরি ডার্বি ম্যাচ দ্যাট উই উইন ইজ আ স্পেশাল। আমি পার্সোনালি রান করলাম না করলাম, অ্যাজ লং অ্যাজ দ্য টিম উইন, এভরি ডার্বি ইজ আ স্পেশাল ডার্বি। হলো মোহনবাগানের হয়ে তোমার সেরা ইনিংস কোনটা তুমি মনে করো? আই থিঙ্ক মোহনবাগানের হয়ে সেরা ইনিংস তো ওইভাবে আই হ্যাভ প্লেড ফর 7 years নাও, 7 বছর খেলা হয়ে গেছে, 33টা 100 করা হয়ে গেছে, একদম স্কোর মোর দ্যান 9000 ক্লাব। তো ওরকম ভাবে সেরা বলতে পিক এন্ড চুজ করা যায় না, যে কটা ইনিংস আই প্লেড যেটা আমার টিমের জেতার কাজে লেগেছে, যে সেটা 30 হোক বা 130 হোক, ইফ দ্য টিম হ্যাজ গন অন টু উইন দ্য ম্যাচেস, সবকটাই ভালো লেগেছে আমার, অ্যাজ লং অ্যাজ দ্য টিম ওয়ান ম্যাচেস। ইন্ডিয়া এখন রাজি হয়েছে, হয়তো প্রবাবলি ম্যাচটা নভেম্বর ডিসেম্বর করেই হবে। হ্যাঁ দেখো, টেস্ট ক্রিকেটে এমন একটা জায়গায় গিয়ে টেস্ট ক্রিকেট পৌঁছেছে যেখানে, হ্যাঁ হয়তো হবে, টেস্ট ক্রিকেট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে মানুষের কাছে সময় ছিল না এতদিন ধরে যে 5 দিন ধরে সকাল 10টা থেকে বিকেল 5টা অব্দি খেলা দেখবে, একটাই খেলা চলবে। তো অবভিয়াসলি কোনো একটা ওয়ে আউট বার করতে হতো যাতে টেস্ট ক্রিকেটটাও রিভাইভ করে আর মানুষরা এসে মাঠে অন্তত খেলা দেখে। পিঙ্ক বলে কি হচ্ছে, খেলা শুরু হচ্ছে 2টো 2:30-3টের সময়, তো একটা সেশন মিস করলেও মানুষ নিজেদের কাজ শেষ করে এসে মাঠে এসে ফুল ক্রাউড টেস্ট ক্রিকেট দেখছে, এর থেকে বেটার অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে না। But obviously pink ball is not the only solution. Red ball cricket is much more than any other format of cricket. যে কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করবে ওরা টেস্ট ক্রিকেট খেলতেই ভালোবাসে আর লাল বলে পারফর্ম করতে যে কেউ ভালোবাসে। বাট টু অ্যাট্রাক্ট ক্রাউড অলসো এই টি-20 যুগে, যাতে ইয়াং ক্রাউড যাতে চলে না যায় টেস্ট ক্রিকেট থেকে, যাতে ইয়াং প্লেয়ার্সরা টেস্ট ক্রিকেট খেলতে চায়, সেই অ্যাডভার্টাইজমেন্টের জন্য পিঙ্ক বল ইজ আ ভেরি গুড আইডিয়া। সিরিজে একখানা করে ম্যাচ যদি পিঙ্ক বল সবকিছু খেলা হয় ভালো হবে। এই অস্ট্রেলিয়া এত পিঙ্ক বল করছে বা অন্যান্য দেশ করছে, ওরা কিন্তু অ্যাশেজ এর ট্রেন্ডস মেনটেন করেছে। অ্যাশেজে কিন্তু একটাও পিঙ্ক বলে কোনো ম্যাচ হয়নি টেস্ট ক্রিকেটে। তো ওরা যদি ওদের নিজের এই আভিজাত্য মেনটেন করতে পারে, তো আমার মনে হয় সবাই পারবে যদি টেস্ট ক্রিকেটে প্রপার অ্যাডভার্টাইজমেন্ট করা যেতে পারে। এক্স্যাক্টলি। তো জয়দা, একটা কোশ্চেন হচ্ছে, মোহনবাগানের সাথে তোমার সম্পর্ক অনেক দিনের, তো মোহনবাগানে তোমার জার্নিটা কিরকম? তোমার কেরিয়ারে মোহনবাগানের অবদান কিরকম?
100% অনেক অবদান আছে। আমি when I was playing রঞ্জি ট্রফি যখন আমি ডেবিউ করলাম ভবানীপুর ক্লাব থেকে আমি ডেবিউ করলাম, তো আমি ভবানীপুর ক্লাব 3 বছর খেলেছি। তো আই ওয়াজ অলওয়েজ ইন কন্ট্যাক্ট উইথ, ইটস বেসিক্যালি টুম্পাইদারি টিম, সিনজয় বোসের টিম। তো আই ওয়াজ ওয়ার্কিং উইথ দেম অন। তো আমি 3 বছর ভবানীপুর ক্লাব খেলার পর তখন আমি আন্ডার 22 বেস্ট প্লেয়ার হলাম। তারপর আমি রঞ্জি ট্রফি ডেবিউ করলাম বাংলার হয়ে। করতে করতে আমার সঙ্গে সম্রাট দা, যে মোহনবাগান ক্লাবের ক্রিকেট সেক্রেটারি, he told me that whether I'm interested to make a move to Mohanbagan or not. And then my journey began from there, 2013 season থেকে, and it's 2020, so 7 years now I'm playing for Mohanbagan at a stretch, hopefully মানে successfully scoring some runs for them. দেখা যাক আগে কি হয়। And I support this team as well, football, so it's a bonus for me. একদম, হ্যাঁ সেটা শুনেছি যে তুমি মোহনবাগানের ফ্যান। একদম একদম ডাই হার্ট ফ্যান। নর্থ কলকাতা ছেলে তো মোহনবাগান ছাড়া হয় না। একদম, জয় মোহনবাগান। জয়। জয় মোহনবাগান। তো জয়দা, তোমার কাকে দেখে তোমার ক্রিকেটে আসা? হ্যাঁ, আমার ক্রিকেটে আসা দেখে বলতে দেখো, আমি যখন ছোট ছিলাম there was only one hero, সচিন তেন্ডুলকর। বাইরে তো 90s এ, লেট 80s 90s থেকে তো সচিনের বাইরে মানুষ ভাবতো না যে ইন্ডিয়ান ক্রিকেটে কেউ আছে। বাট দেন আস্তে আস্তে একজন হিরো। হ্যাঁ হ্যাঁ, একটাই হিরো ছিল। দেন আস্তে আস্তে রাহুল দ্রাবিড়, দাদি, ভিভিএস লক্ষ্মণ, সেহবাগ, এরা তো আস্তে আস্তে আরম্ভ করলো। বাট অরিজিনাল হিরো বলতে তো সচিন তেন্ডুলকরই। সচিন তেন্ডুলকর, গড অফ ক্রিকেট। একদম। তো শুভাশিস, তোমার বোধহয় কিছু কোশ্চেন আছে। এই আইপিএল টাকে কিভাবে তুমি দেখছো? এটা কি ক্ষতি করছে ইন্ডিয়ান ক্রিকেট, মানে টোটাল ওয়ার্ল্ড না ক্রিকেটে? না না না, একদমই না, একদমই না। আইপিএল এর পজিটিভ নেগেটিভ সবকিছুই আছে। তুমি যেমন নেগেটিভের দিকটা বলছো, পজিটিভ হচ্ছে এই যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা, যারা ডোমেস্টিক প্লেয়ার্স যারা আইপিএল খেলছে, তারা একটা এক্সপোজার পাচ্ছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা এসে তাদের সঙ্গে খেলছে। 2 মাস 3 মাস যদি একটা কোনো মনদীপ সিং এর মতো প্লেয়ার বা যে কোনো কেউ, বা প্রয়াস রায় বর্মন যেরকম আমাদের আরসিবি তে ছিল, যদি বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, হোয়াটএভার, যে যেরকম এই ইন্টারন্যাশনাল ক্লাস প্লেয়ারদের সঙ্গে যদি কেউ 2 মাস 3 মাস করে কাটায়, তাদের গেমটা অবভিয়াসলি নেক্সট লেভেলে যেতে বাধ্য হবে। তারা তাদের থেকে ফিটনেস রুটিন শিখতে পারবে, খাবার দাবার কি খেতে হয়, কিভাবে লাইফ মেনটেন করতে হয়, কোন মেন্টাল কোন জোনে থাকতে হয় একটা ভালো প্লেয়ার ওই লেভেলে পৌঁছতে গেলে। অবভিয়াসলি আইপিএল এ হিউজ এফেক্ট আছে। আইপিএল আসার পর থেকে কত ইন্ডিয়ান টিমের রিজার্ভ বেঞ্চ তৈরি হয়ে গেছে। এখন আগে যেমন ছিল যে 15 জন 16 জনের বাইরে ইন্ডিয়ান টিমে কাউকে ভাবতে পারতো না খেলাতে পারবে, এখন এত রিজার্ভ বেঞ্চ তৈরি আছে যে কেউ ইনজিয়ার্ড হলেই সঙ্গে সঙ্গে কেউ চলে যাচ্ছে, রিপ্লেস করতে আসছে, পারফর্মও করছে। ইন্ডিয়ান ক্রিকেট আইপিএল আসার পর হ্যাজ অনলি গন আপ। এবার গোলাপি বলে যখন প্রথম ম্যাচটা খেলা হয়েছিল মোহনবাগান ভার্সেস ভবানীপুর, মোহনবাগানের হয়ে তুমি বোধহয় প্রথম বলটা ফেস করেছিলে যতদূর আমরা জানি। তো সেই এক্সপিরিয়েন্সটা কিরকম? কারণ একদম নতুন, ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে ফার্স্ট টাইম খেলা হচ্ছে। একটা প্রবলেম আমাদের হয়েছিল সেটা হচ্ছে, আমরা যেহেতু একটু বৃষ্টি পড়েছিল তার আগে 3 দিন 4 দিন ধরে, আর আমাদের সুপার লিগ ফরম্যাটটা এরকম ছিল কি যে আমাদের সঙ্গে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল যেটা ভার্চুয়াল নকআউট ছিল, তার 3 দিন পরেই ফাইনাল খেলাটা ছিল। তো আমাদের বেসিক্যালি একটা 4 দিনের ম্যাচ খেলার পর ইস্ট বেঙ্গলের সঙ্গে অবভিয়াসলি 1 দিন 2 দিন তো রেস্ট লাগবেই, কারণ ফিজিক্যালি না হলে আমরা ফাইনালের জন্য প্রিপেয়ার থাকতাম না। আবার এদিকে পিঙ্ক বলে ম্যাচ ছিল, তো আমাদের প্রিপেয়ারও করতে হতো, কারণ ইটস আ ডিফারেন্ট কম্পোজিশন অল টুগেদার। আমরা যে যার লাইফে যত ক্রিকেট খেলেছি কোনোদিন ওই বলে কোনোদিন খেলিনি, তো অ্যাডজাস্ট করতে টাইম লেগেছিল। কিন্তু আমাদের যেদিনকে পিঙ্ক বলে প্র্যাকটিস দিয়েছিল সেদিনকে আমাদের প্র্যাকটিস হয়নি, বিকজ এত বৃষ্টি পড়ছিল ওখানে। বাট একটা গো পিঙ্ক বলে খেলা, ইট ওয়াজ ডিফিকাল্ট। বলটা অনেক এক্সেস সুইং করছিল, অফ দ্য উইকেট অনেক ডেভিয়েট করছিল, কারণ আর হয়তো আমাদের আরো মনে হচ্ছিল যে কারণে আমরা, যেহেতু আমরা ওই বলে প্র্যাকটিস করিনি বলে। আস্তে আস্তে খেলতে খেলতে এখন তো অনেক কটা ম্যাচ খেলার পর এখন ইট হ্যাজ বিকাম ইজিয়ার আগের থেকে। বাট দ্যাট ওয়াজ ডিফারেন্ট, এন্টায়ারলি ডিফারেন্ট, অলমোস্ট প্লাস্টিক বল খেলার মতো। প্লাস্টিক বল যেরকম সুইং করে ওরকম সুইং করছিল বলটা। এক্স্যাক্টলি। তো জয়দা, মোহনবাগানের হয়তো তোমার প্রচুর ভালো ভালো ইনিংস আছে, ম্যাচ জেতানো ইনিংস আছে। তো তোমার মনে রাখার মতো মানে স্মরণীয় একটা মোহনবাগানের হয়ে ইনিংস তুমি কোনটাকে বলতে চাও? আমার ইস্ট বেঙ্গলের সঙ্গে 243 করেছিলাম, যেটা ইডেন গার্ডেন্স সুপার লিগ। দ্যাট ইজ একটা চুজ করতে বলে। ডার্বিতে দেখি যে মানে যুব ভারতী স্টেডিয়াম পুরোপুরি কানায় কানায় ভর্তি থাকে,
তো তোমার কি মনে হয় ক্রিকেটের আমাদের যে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল যে ডার্বিটা হয়, সেখানেও আমাদের যদি ইডেন গার্ডেনটা কানায় কানায় ভর্তি থাকে, সেটা ক্রিকেট আমাদের বাংলার ক্রিকেটের জন্য আরো ভালো হবে? 100% অনেক বেশি ভালো অ্যাডভার্টাইজমেন্ট হবে সেটা। মানুষ কখন একটা বাচ্চা ছেলে কোনো স্পোর্ট নেয়, কারণ যখন সে তার সামনে একখানা কিছু একটা ফিউচার দেখে বা কোনো একজনের দ্বারা ইন্সপায়ার্ড হয়। তো যখনই মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো পাবলিক ক্লাব, যার লক্ষ লক্ষ সাপোর্টার্স আছে, তাদের সাপোর্টার্সরা যদি ক্রিকেট মাঠেও যদি এসে অত মাঠ ভর্তি করে দেখে, ফিউচার জেনারেশন তখন উৎসাহ পাবে ক্রিকেট খেলার জন্য। দেখো একটা জিনিস মাথায় রাখো, দেশের হয়ে কিন্তু সবাই খেলে না, সবাই কিন্তু দেশের হয়ে ক্রিকেট খেলতে পারে না ইন্ডিয়ার হয়ে। যত তুমি কিছু কোটি কোটি ছেলে ছোট থেকে প্র্যাকটিস করে, হাতে গোনা এক বছরে হয়তো দেখলে তুমি 15 থেকে 16 জন ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলছে। তুমি আমি আরো জায়গায় বলছি, সবাই কিন্তু রঞ্জি ট্রফি ক্রিকেটও খেলতে পারে না। তো বাংলার হয়ে যে সিনিয়র বেঙ্গলের যে প্রতিনিধিত্ব করবে, সেটাও কিন্তু সবাই করতে পারে না, কারণ ইট ইজ নট পসিবল। তুমি আমাদের স্টেটে কত পপুলেশন বলো, ইটস রাইট ইন সাম ক্রোর্স পপুলেশন, তাতে খেলছে কজন 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 রঞ্জি ট্রফি খেলছে এক বছরে? 15 জন 20 জন খুব বেশি হলে। তো তুমি প্রবাবিলিটি তুমি খেলবে অনেকই কম। তো তোমাকে তো একটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে যে তুমি কিছু ওই পর্যায়ে নাই পৌঁছলেও তুমি অ্যাটলিস্ট তুমি রেকগনাইজড হবে, তুমি একটা টপ লেভেল ক্লাব খেলছো। মোহনবাগান ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব, দুটো ফ্যান বেস ওয়াইজ বা হিস্ট্রি ওয়াইজ। তুমি যদি তাদের খেলা যদি টিভিতে দেখায়, হ্যাঁ, ইয়াংস্টার্সরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে তাদের থেকে, মানে ছোটরা যে আমি কিছু না হলেও আমি খেলবো, অ্যাটলিস্ট এই পর্যায়ে অব্দি খেললেও আমি একটা স্টেবল ইনকাম পাবো, একখানা রেকগনিশন পাবো। তো আমাদের মনে হয় যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা আরো বেশি ভাবে টেলিভাইজ হয়, আরো বেশি ভাবে কভার করা হয়, ইটস গোনা বি গুড, ভালো হবে সেটা। এক্স্যাক্টলি। শুভাশিস, তোমার বোধহয় কিছু কোশ্চেন আছে? হ্যাঁ জয়জিৎ দা, হ্যালো, বলছি তোমার মতে ইন্ডিয়ার বেস্ট ক্যাপ্টেন কে? ইন্ডিয়ার বেস্ট ক্যাপ্টেন ফরম্যাট টু ফরম্যাট। দাদি ছিল, মহেন্দ্র সিং ধোনি ছিল, তো তুমি দুজনকে তো আর সেপারেট করতে পারো না। একজন ইন্ডিয়ান টিমকে একদম ডাউন, এই দুজন কি, এই দুজনকে বাদ দিয়ে যদি বলে, এই দুজনের তো একে অপরের তুলনা হয় না, দুটো আলাদা সিনারি। এই দুজনকে বাদ দিয়ে বলো বেস্ট ক্যাপ্টেন কে হতে পারে বা হতে পারতো? দেখো সবাই মোটমাট যারা স্টার্স ছিল হয়তো করেছে। আমার মনে হয় রোহিত শর্মা খুব ভালো ক্যাপ্টেন, যদি ক্যাপ্টেন্সি পায় ইন্ডিয়ান টিমে, আমার মনে হয় রোহিত শর্মা উইল বি ভালো ক্যাপ্টেন। আইপিএল বর্ধমানে খেলতে এসে বর্ধমানে স্পেকটেটারসদের তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে আমার। খুব ক্রিকেট নিয়ে ইন্টারেস্ট আছে, ক্রিকেট নিয়ে ম্যাচের পরেও চায়ের দোকানে বসে সেই খেলা নিয়ে অনেকক্ষণ আড্ডা হয়। যে কালচারটা আস্তে আস্তে কলকাতা থেকে ফেড হয়ে গেছে। কলকাতার এখন ছেলেমেয়েরা পিঠে এত মানে ব্যাগের এত ভার হয়ে যায় বইতে, যে খেলার মাঠ থেকে আস্তে আস্তে। আমার যখন ছোটবেলা ছিল, আমি স্কুলে যাওয়ার আগে মাঠে যেতাম, খেলতাম, আবার স্কুলে যেতাম, স্কুল থেকে এসে আবার বিকেলবেলা খেলতে চলে যেতাম। তো এই কালচারটা কলকাতায় আমার টাইমে ছিল, বাট এখন এই কালচারটা কলকাতাতে নেই। এখন যে সবাই দৌড়চ্ছে ক্লাসে ফার্স্ট হবে বলে, আর মোস্টলি স্পোর্টস এত আনসার্টেন যে তোমার একটা ইনজুরি হলে তোমার লাইফ উইল বি ডুম, না তুমি পড়াশোনা করতে পারবে না খেলাধুলো। তো এই জন্য হয়তো শহরের ছেলেরা করছে, বাট আমি বর্ধমানে যে উন্মাদনা দেখি লোকের মধ্যে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে এখান থেকে তো স্পোর্টসম্যান উঠবেই না, কালচারটা কোথা থেকে তৈরি হবে? আর আরেকটা জিনিস দেখেছি, বর্ধমানের লোকরা কিন্তু হেরে গেলেও অপোনেন্টের সঙ্গে আমি খুব কম জায়গায় দেখেছি কি যে খুব বাজেভাবে কিছু হচ্ছে বা হচ্ছে, মানে অপোনেন্ট হয়তো কর্মকর্তাদের মধ্যে কোনো টাসেল থাকতে পারে, বাট প্লেয়ারদেরকে খুব রেসপেক্ট করে না। মানে আমি অপোনেন্ট টিমে খেললেও দ্যাট রেসপেক্ট, সেটা আমি বর্ধমানে গিয়ে খেলে পেয়েছি। যেই ক্লাবের হয়ে খেলেছি তার উল্টো দিকের লোকের সঙ্গে কখনো আমি কোনো খারাপ ব্যবহার কারোর থেকে পাইনি। আমার মনে হয় এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। দেখো ক্লাবের মধ্যে টাসেল থাকবে, তো ক্লাবের কর্মকর্তার মধ্যে ঝামেলা থাকবে, কিন্তু অ্যাজ লং অ্যাজ প্লেয়ার্সদেরকে তার ডিসরেসপেক্ট করছে না, প্রপার সম্মান দিচ্ছে, খেলার মান তাতে উন্নতই হবে, নামবে না, অটোমেটিক ভালো হবে। একদম। আর জয়দা, তুমি তো খুব ভালো করেই জানবে, বর্ধমান হচ্ছে মোহনবাগানের ডেন, মানে বলা হয় নর্থ কলকাতার পর, হাওড়ার পর, মানে বর্ধমানকে বলেন মোহনবাগানের ডেন। এখানে মোহনবাগান ছাড়া কেউ কিছু বোঝে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো জয়দা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে একজন অলরাউন্ডার হতে গেলে, মানে ধরো সে একটা ভালো ব্যাটসম্যান হোক, মানে যেরকম আমি যদি তোমাকে আমি অ্যাজ এ এক্সাম্পল ধরি, তার ফিটনেস লেভেলটা একটা চূড়ান্ত সীমায় পৌঁছাতে হবে, কারণ তাকে বলেও পারফর্ম করতে হবে, ব্যাটেও পারফর্ম করতে হবে, ফিল্ডিং অবভিয়াসলি। তো সেই জায়গাটায় একটা প্লেয়ারের মাইন্ডসেট কিরকম কি হতে পারে?
দেখো, তোমাকে যখন তুমি অলরাউন্ডার হতে যাচ্ছ, তোমাকে একটা জিনিস মাথায় নিয়ে নিতে হবে যে টিম তোমার থেকে ব্যাটিং এও রান চাইছে, তোমার থেকে বোলিং এ উইকেট চাইছে, বা কিরকম রোল তোমাকে, তোমার ধর রোল একটা দিয়ে ম্যাচে পড়লো কি যে তুমি রান দেবে না, রান কন্টেনিং বোলিং করবে। তো রাইট। তোমাকে ওই জায়গাটাও নিয়ে যেতে হবে, আর তোমাকে এক্সেস প্র্যাকটিস করতে হবে। অ্যাজ আ ব্যাটসম্যান যদি তুমি সারাদিন যেমন ব্যাটিং করছো, ধরো দিনে 3 ঘন্টা 4 ঘন্টা করে ব্যাটিং প্র্যাকটিস করছো, তুমি যখন অলরাউন্ডার হচ্ছে তোমাকে কিন্তু রেস্ট নিয়ে আবার একটা সেকেন্ড সেশনে আসতে হবে যেখানে তুমি বোলিং প্র্যাকটিসও করছো। তো ইউ হ্যাভ গট ডাবল। যেমন তোমার অলরাউন্ডার হলে টিমে ঢোকাও যেরকম সহজ, ইটস ইজিয়ার। আমি ব্যাট করতে পারি, বল করতে পারি, আমার টিমে 11 জনের চান্স পাওয়া অনেক বেশি ইজি হবে রাদার দ্যান যে একটা ব্যাট করতে পারে বা শুধু বল করতে পারে। সেরকম ভাবে টু বিকাম অ্যান অলরাউন্ডার ইজ অলসো ভেরি ডিফিকাল্ট। ইটস বডির ওপর অনেক টোল যায়। তুমি যদি পুরো টাইমটা আবার ফিল্ডিংও করতে হবে। সেটা তো করতেই হবে, সেটা পার্ট এন্ড পার্সেল। তুমি 100 করলে তোমাকে, যদি একটা আমি ডেজ ম্যাচের কথা বলি, 3 দিন 4 দিন বা 5 দিনের খেলা, তুমি 100 করলে তোমাকে 8 ঘন্টা 9 ঘন্টা ব্যাটিং করতে হবে। 8 ঘন্টা 9 ঘন্টা ব্যাটিং করে 100 করার পর তোমাকে যদি তোমার ক্যাপ্টেন 30 ওভার বোলিং করতে বলে ওই শোল্ডারে, ইটস নট ইজি। ইট ইজ অ্যাবসলিউটলি নট ইজি। অনেক ইনজুরিজ গ্রো করে, আর পর এত ব্যাক টু ব্যাক। এখন ক্রিকেট খেলা এত ফাস্ট হয়ে গেছে, আগেকার দিনের মতো ওরকম নেই কি যে একটা খেলা হলো 10 দিন গ্যাপের পর একটা খেলা। এখন একটা খেলা 2-3 দিনের মধ্যে আবার একটা খেলা দিয়ে যায়, আবার 3 দিনের মধ্যে একটা খেলা দিয়ে যায়। ইটস নট ইজি। তো তোমাকে প্রপার রেস্ট নিতে হবে, প্রপার ফুড হ্যাবিটস তৈরি করতে হবে, যে কোন খাবার খেলে আমার শরীরে মেদ লাগবে না, বা কোন খাবার আমার শরীরে আমাকে পারফরমেন্স এনহ্যান্স করতে হেল্প করবে। তো এটা অনেকটাই, ঘুম খুব ইম্পর্টেন্ট, সবকিছু ম্যানেজ করে, টাইম ম্যানেজ করে, আর নিজের ট্রেনারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি আমার আজকে ম্যাচের পর আমি কি ট্রেনিং করব, আমার পরশু ব্যাটিং করব, তার আগে আমি কি ট্রেনিং করব। তো এইগুলো অ্যাজ আ প্রফেশনাল যখন তুমি হয়ে যাও, এগুলো সবাই করে। অলরাউন্ডারের তো অবভিয়াসলি ইটস মোর ডিফিকাল্ট, ফিজিক্যালি অনেক বেশি ফিট হতে হয় টু বিকাম অ্যান অলরাউন্ডার। ফিজিক্যালি ফিট। ইনফ্যাক্ট বোলিং বিভাগটাই তুমি যদি ভাগ করো, বোলিং কিন্তু ফিজিক্যালি অনেক বেশি ফিট হতে হয়। ব্যাটিং তুমি একটু দেখবে একটু ভারী চেহারা নিয়ে অনেকে করে যায়, কিন্তু বোলিং তুমি করতে পারবে না। এক্স্যাক্টলি। তথাগত, তোর কিছু কোশ্চেন আছে? আই থিঙ্ক অডিও ডিসকানেক্ট। ওকে। তো জয়দা, ভারতীয় ক্রিকেটে তোমার দেখা সব থেকে স্মরণীয় ইনিংস কোনটাকে তুমি রাখবে, মানে মনে রাখার মতো ইনিংস? দেখো, অনেক ইনিংস আছে, কিন্তু তুমি ভারতীয় ক্রিকেটের যদি টার্নিং পয়েন্ট বলতে পারো যে ভারতীয় ক্রিকেট কোন ইনিংস এর পর আবার সেই পুরোনো দিনের গ্লোরিতে ফিরে গেছে, বা ভারতীয় ক্রিকেট যে কামব্যাক করতে পারে, যে ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করতে পারে, ইটস হ্যাজ টু বি ভিভিএস লক্ষ্মণস 281 ইনিংস গার্ডেন্সে। ওই অস্ট্রেলিয়ান টিমটা যেটা পরপর 17টা টেস্ট ম্যাচ জিতেছে, তারপর ফার্স্ট ইনিংসে ফলো অন খেয়ে 600 রান তাড়া করে সেখান থেকে 281 করে, আবার ট্রাভিডও 100 করেছিল, ম্যাচটা 180 করেছিল। তো both of their innings, যখন ভিভিএস লক্ষ্মণকে আমি হাইলাইট করছি, বাট রাহুল দ্রাবিড় 180 এক্সিলেন্ট ব্যাটিং করছে। দ্যাট পার্টনারশিপ বলতে পারবো, দ্যাট পার্টনারশিপ চেঞ্জ দ্য ফেস অফ ইন্ডিয়ান ক্রিকেট কমপ্লিটলি। ওই অস্ট্রেলিয়া টিমটাকেও যে হারানো যায় পৃথিবীর কেউ ভাবেনি, বাট ওই ম্যাচটা জেতার পর চেন্নাইতে গেল ইন্ডিয়া, চেন্নাইতে গিয়ে সচিন টেন্ডুলকার 100 করলো, ইন্ডিয়া সিরিজ জিতলো 2-1। তো দ্যাট ইনিংস ওয়াজ ম্যাসিভ ইন ইন্ডিয়ান ক্রিকেট। ফার্স্টে ফলো অন করার পরেও, হ্যাঁ, ফার্স্ট ফলো অন করবো, সে বললাম আরো ডিফিকাল্ট, আরো গরমও ছিল ভালো তখন। একদম। তো মোটামুটি তোমার কি মনে হয় না আমাদের বাংলা ক্রিকেটে তো প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু সেই অনুযায়ী যথেষ্ট সুযোগ পায় না ইন্ডিয়ান টিমে? তো এই জায়গাটায় কি আমাদের একটু আরেকটু প্রফেশনাল হলে ভালো হয় না? মানে কোন কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্ট দরকার? অবভিয়াসলি আমাদের ট্রফি জিততে হবে। আমরা রঞ্জি ট্রফি ফাইনালস খেললাম, আমরা লাস্ট ট্রফি জিতেছিলাম আমরা যখন খেলেছিলাম বিজয় হাজারে ট্রফি, মহারাজা ক্যাপ্টেন ছিল 2012 সালে। লাস্ট টুর্নামেন্ট খেললাম আমরা, ওয়ান ডে চ্যাম্পিয়ন হলাম, ওয়ান ডে রঞ্জি ট্রফি, যেটা বিজয় হাজারে ট্রফি বলে। তারপর থেকে বেঙ্গল ট্রফিও পাইনি, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে বেঙ্গল ডোমেস্টিক কোনো ট্রফি পাইনি, রঞ্জি ট্রফি জেতেনি। এই লাস্ট ইয়ার খুব ভালো সুযোগ ছিল আমাদের কাছে রঞ্জি ট্রফি জেতার, সৌরাষ্ট্রকে হারিয়ে যদি জিততে পারতাম। নিশ্চয়ই আমরা যদি ট্রফি পাওয়া আরম্ভ করি, আমাদের এখান থেকে আরো ইজিলি ইন্ডিয়া খেলতে পারবে। তাই হয়, তুমি যে কোনো জায়গায় দেখো না, তুমি ক্লাব ক্রিকেটে ভালো, তোমার টিম যদি ট্রফি দাও, তুমি তোমার টিমকে তুমি অটোমেটিক বেঙ্গল টিমে চান্স পাও। সিমিলারলি ইন্ডিয়া লেভেলেও তুমি তোমার টিমকে সিঙ্গেল হ্যান্ডেডলি রঞ্জি ট্রফি জেতাও না, কি আটকাচ্ছে তোমার ইন্ডিয়া খেলা? বাট অনেক সময় হয়েছে, অনেক বেঙ্গলি প্লেয়ার্স ডিপ্রাইভড হয়েছে, যেন মনোজ 100 করার পর 14টা-15টা ম্যাচ টানা বসেছিল, একটা 100 করার পর ইন্টারন্যাশনাল। কারেক্ট। বাট আমার মনে হয় মহারাজা যখন এসছে, এখন বিসিসিআই প্রেসিডেন্ট যখন মহারাজা হয়েছে, আই হোপ থিংস উড চেঞ্জ, আগের মতো থাকবে না। আমার মনে হয় এখান থেকে অনেক ছেলেরা অনেক জায়গাতে, শুধু টিমে নয়, যদি টেকনিক্যাল কমিটি থেকে বলো বা হোয়াট এভার ইট ইজ, আমার মনে হয় বাঙালি ছেলেদের অনেক হেল্প হবে মহারাজা আসার।
অনেকটা ডিফারেন্স আছে। বল এক তো হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে কালার। তুমি লাল বল খেলে অভ্যস্ত মানুষের, পিঙ্ক বলটা একটা হঠাৎ একটা নতুন জিনিস, যেটা একটা জোরে বলার সামির মতো জোরে বলার যদি 140-50 কিলোমিটারে বল করে, এই কালার ডিফারেন্সটাই অনেকটা হিউজ হয়ে যায়। তারপরে তোমার পিঙ্ক বলে অনেক বেশি ল্যাকার দেওয়া থাকে, যে কারণে বলটা অনেক জোরে আসে পিছে পড়ার পর, আর অনেক বেশি সুইং করে নতুন বলটা। পুরনো হয়ে গেলে আবার যেমন পিঙ্ক বলটা খুবই ইজি হয়ে যায় ব্যাটিং করা, যদি 30-40 ওভার কাটিয়ে নেওয়া যায় পিঙ্ক বলে কোনো রকম ভাবে, খুব ইজি হয়ে যায়। কিন্তু রেড বল তখনও সুইং করতে থাকে, রেড বলে রিভার্স সুইং বলে একটা ব্যাপার আছে, যেটা অনেক বেশি হয় পিঙ্ক বল থেকে। তো প্লাস মাইনাস আছে, দুটোই ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট কম্পোজিশন। রেড বল আর পিঙ্ক বলের তফাৎ বলতে ওরকম ভাবে বেটার বলা যায় না। যে আমার কাছে বললে তো আমি অবভিয়াসলি বলবো রেড বল অনেক বেশি চ্যালেঞ্জিং খেলার জন্য, ফর বোথ বোলার্স এন্ড ব্যাটসম্যান, অনেক বেশি চ্যালেঞ্জিং than পিঙ্ক বল। বাট পিঙ্ক বল ইজ আ ডিফারেন্ট থিং, তুমি অ্যাডজাস্ট করতে পারলে তখন তোমার পিঙ্ক বল ক্রিকেটও ভালো লাগবে দেখতে। এখন আমরা অত খেলিনি বলে পিঙ্ক বলটা সবার চোখে বসেনি যে পিঙ্ক বলটা কি হতে পারে। যত আরো 2 বছর 3 বছর 4 বছর আরো বেশি ম্যাচ আমরা দেখবো, তখন আমরা ইউজ টু হয়ে যাবো পিঙ্ক বলটাতে, তখন হয়তো আমাদের পিঙ্ক বলটা ইকুয়ালি ভালো লাগবে রেড বলের মতো। কিন্তু রেড বলের ক্রিকেট খেলার মাধুর্যটা আলাদা। রুম শেয়ারের অভিজ্ঞতাটা যদি তুমি শেয়ার করো সবার আমি ড্রেসিং রুম শেয়ার বা আন্তর্জাতিক প্লেয়ার বলতে গেলে তো আমি তো মহারাজার বাইরে কারোর কথা ভাবতে পারি না। হি ওয়াজ মাই ফার্স্ট ক্যাপ্টেন রঞ্জি ট্রফিতে। আমি পুরো একটা সিজন মহারাজার সাথে কাটিয়েছি। হি ওয়াজ মাই ক্যাপ্টেন যখন আমি রঞ্জি ট্রফি ডেবিউ করি, তারপর আমরা বিজয় ট্রফি জিতি। সো ইট ওয়াজ অ্যামেজিং ছিল। দেখো আমি ছোটবেলা থেকে আমরা সবাই, যেরকম আমি সচিনের কথা বলছিলাম, মহারাজা ওয়াজ আ হিরো ফর আস। ফর বেঙ্গলিজ তো অবভিয়াসলি আমাদের কাছে হিরো ছিল মহারাজা। ছোটবেলা থেকে বড় হওয়া, আন্ডার 15, 17, 19 বেঙ্গল খেলে, 22 খেলে রঞ্জি ট্রফি টিমে ঢোকা, সেটাও একটা ড্রিম যে আমি সিনিয়র টিম ঢুকছি। ঢোকা ইজ ফাইন, বাট দেন তুমি যখন টিম লিস্ট অ্যানাউন্স হচ্ছে, তুমি দেখছো হ্যাঁ সৌরভ গাঙ্গুলি ইজ ইউর ক্যাপ্টেন, তোমার টিম লিস্টে সেম টিম লিস্টে 3 নম্বর নাম তোমার, সৌরভ গাঙ্গুলির 1 নম্বর নাম, দ্যাট ইজ গ্রেট। বাট তোমার মোমেন্টটা তখনই ফিল হবে যখন তুমি সেম ড্রেসিং রুমে ঢুকবে, একসঙ্গে প্র্যাকটিস করতে যাবে। তো দ্যাট ওয়াজ অসম। মানে আই ওয়াজ ইন হিজ অ বলতে পারো, মানে তাকিয়ে ছিলাম হয়তো খানিকক্ষণ ধরে যে উনি কি করছেন, কিভাবে প্র্যাকটিস করছেন, যেটা হয় যে কোনো ছেলের জন্যই হয়। ওটা কাটতেও হয়তো সপ্তাহখানেক সময় লেগেছিল যে মেনে নিতে যে সৌরভ গাঙ্গুলি আমার টিমমেট, মানে একটা হিরো যে টিমমেট হতে পারে, যে মানে আমি পয়েন্টে দাঁড়িয়ে থাকলে সে কভারে দাঁড়িয়ে আছে, এই ব্যাপারটা। ইয়ং প্লেয়ার যারা উঠে আসছে তাদের জন্য তুমি কি কিছু টিপস দেবে, মানে কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখা দরকার? টিপস একটাই, অনেস্ট হার্ড ওয়ার্ক, আর কোনো টিপস নেই। তুমি কোনো শর্টকাটে তুমি লাইফে যা খুশি করো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, পড়াশোনা করো, ব্যবসা করো, যা ইচ্ছে করো, ফুচকা বিক্রি করো, চপ বিক্রি করো, হোয়াট এভার ইট ইজ, তুমি যদি অনেস্টলি হার্ড ওয়ার্ক করে যদি না করতে পারো, তুমি তোমার প্রফেশনে তুমি সাকসেস পাবে না, কোনো প্রফেশনে তুমি সাকসেস পাবে না। তার জন্য অনেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার নিজেকে ফাঁকি দিচ্ছি না, যাই করছি না কেন, আমি যদি গান গাই তাহলে আমি রেয়াজ করছি কিনা, আমি যদি ক্রিকেট খেলি আমি প্রপার টাইমে শ্যাডো করছি কিনা, প্রপার বোলিং করছি কিনা, প্রপার ট্রেনিং করছি কিনা, আমি যদি নিজেকে নিজের টাইমে ফাঁকি দিই, তাহলে তুমি জীবনে সাকসেস পাবে না। আমি আজও মানে আমি পার্সোনালি কোনো মানুষকে বা কোনো প্লেয়ারকে অন্তত দেখিনি ফাঁকি দিয়ে একটা সার্টেন। আমি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট, তুমি যেমন বললে মনোজের কথা বা টেন্ডার কথা, ঋদ্ধিমানের কথা, আমি এদেরকে কোনোদিন কোনো বাজে ট্রেনিং সেশন কোনোদিন করতে দেখিনি, আর কোনো প্র্যাকটিস সেশনে ওদেরকে টার্ন আপ অন টাইম করতে মানে দেখিনি, এরকম হয়নি। দে আর অলওয়েজ দেয়ার বিফোর টাইম, আর হয়তো মাঠ ছাড়ছে সবার শেষে। এন্ড এটাই ইনফেকশিয়াস, ইট ইজ গুড, ইটস এ গুড ইনফেকশন টু হ্যাভ। এটা টিমমেটসদের উপর স্প্রেড করে, তারা আরো খাটে নিজেদের উপর। তো ইয়াংস্টারদের কাছে একটাই, আর দেখো তুমি সাকসেস, সচিন তেন্ডুলকার 200টা টেস্ট ম্যাচ খেলেছে, খেলে 51টা 100 করেছে। তার মানে কি, সে 150 বার ফেল করেছে, 50 বার সাকসেস পেয়েছে, তাতেই আমরা বলি হি ইজ গড। তো ফেলিয়ার্স উইল কাম ইন ইউর লাইফ, আর ফেলিয়ার্স তখনই আসবে যখন তুমি অ্যাটেম্প্ট করবে, আর অ্যাটেম্প্ট মানে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কারেজ টু অ্যাটেম্প্ট। তো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ফেলিয়ার্স, তুমি তোমার 100% প্র্যাকটিস করো, এফর্ট দাও, রেজাল্টস উইল কাম ইউর ওয়ে। আর আমাদের লাইফে সাকসেসের পার্সেন্টেজ অনেক কম হয় ফেলিয়ার্স এর তুলনাতে। তো ফেলিয়ার্স নিয়ে যদি তুমি বেশি ভাবো, তুমি লাইফে জীবনে সাকসেস পাবে না, আর জীবনে হ্যাপি হবে না। তো জাস্ট কিপ অন প্র্যাকটিসিং, নিজের প্রসেস ফলো করো, ডোন্ট থিঙ্ক মাচ অ্যাবাউট দ্য রেজাল্টস। আর বাচ্চাদের একটা প্রবলেম হয় যে বাবা মার একটা প্রেশার হয়ে যায় কি 100 করতেই হবে, 5 উইকেট নিতেই হবে, নাহলে বাড়ি গিয়ে ঝামেলা। তা বাবা মাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট আছে যে প্লিজ বাচ্চাদেরকে ছেড়ে দিন, ক্রিকেট খেলতে দিন, অন্তত মন খুলে খেলতে দিন, ওরা অনেক ছোট। আমি এটা পার্সোনালি এখন কলকাতা অনেক কোচিং সেন্টারে এই প্রবলেমস গুলো আমি দেখেছি যে বাচ্চাদের খুব প্রেশারাইজ করে, সব সিঙ্গেল চাইল্ড তো আরো প্রবলেম হয়।
বাবা মা খুব এক্সপেক্ট করছে যে ছেলে জন্মেই হয়তো বিরাট কোহলি হয়ে যাবে, হবে না। বিরাট কোহলি করতে গেলে 20 বছর ধরে মানে অমানসিক খাটনির পর একটা বিরাট কোহলি তৈরি হয়, তো রাতারাতি তো তৈরি হয় না। তো এই একটা অ্যাডভাইস দেবো যে জাস্ট প্রসেস ফলো করো আর হার্ড ওয়ার্ক করতে থাকো লাইফে, আর কিছু না, ফিরে তাকিও। আর আরেকটা জিনিস হচ্ছে জয়দা, যে একটা ধরো বড় ইনিংস বিল্ড আপ করার জন্য টেম্পারমেন্টটা কিভাবে মেনটেন করা উচিত? প্র্যাকটিস করতে হবে। তুমি একটা বড় ইনিংস, আমি ধরো যেটা 100 করি যদি কোনো ম্যাচে, তো মিনিমাম 300-320-30 বল একটা টেস্ট ম্যাচে লেগেই যায় খুব ফাস্ট খেললে। তো 330 বল তুমি একটা ম্যাচে তখনই খেলতে পারবে যখন তুমি প্র্যাকটিসে ইন্ডিভিজুয়ালি 600-700 বল তুমি অ্যাটলিস্ট থ্রো ডাউন করবে বা নকিং করবে। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ অঙ্কের, তুমি যদি সারা বছর প্র্যাকটিস না করো, তুমি একটা অঙ্ক মেলাতে পারবে পরীক্ষায় গিয়ে? পারবে না। সিমিলার দেখা। আর তোমার ব্যাটিং কনসেন্ট্রেশন তখনই বাড়বে যখন তুমি দিনে ততক্ষণ একটা 100 করতে গেলে তোমাকে 5 ঘন্টা ব্যাটিং করতে গেলে, 100 করতে গেলে তোমায় 10 ঘন্টা ব্যাটিং করতে হবে, না হলে 8 ঘন্টা ব্যাটিং করতে হবে মিনিমাম। তুমি 8 ঘন্টা ব্যাটিং করবে কি করে যদি তোমার অভ্যেস না থাকে 8 ঘন্টা ব্যাটিং করার? তো তোমাকে প্র্যাকটিস অ্যামাউন্ট অনেক বাড়াতে হবে। প্রফেশনালি যদি তোমায় খেলতে হয়, তুমি যদি প্রফেশনালি ক্লাব ক্রিকেটও খেলতে চাও, তোমাকে দিনে অ্যাটলিস্ট 600-700 বল নকিং করো বা ব্যাটিং করো, তোমাকে করতেই হবে, তাহলে তুমি পারবে না। ওকে, ট্রু। সো জয়দা, আচ্ছা তোমাদের কারোর কিছু কোশ্চেন আছে? আর তাহলে আমি একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। আমি মানে পার্সোনালি তোমায় জিজ্ঞাসা করতে চাই যে মানে কখন মনে হলো যে ক্রিকেটটাই আর কি ধ্যান জ্ঞান হবে, মানে ক্রিকেটটাই ইজ লাইফ হবে? ছোটবেলা থেকে আমি আমার 4 বছর বয়স থেকে আমি একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম যেখানে প্রণব নন্দী এসেছিলেন, ইনভাইটই ছিলেন আমার চেনা। তো উনি আমাকে হঠাৎ দেখে যে আমি নেমন্তন্ন বাড়িতে ব্যাট বল নিয়ে গেছি, তো আমার বাবাকে জিজ্ঞেস করলো যে ও এই নেমন্তন্ন বাড়িতে হঠাৎ ব্যাট বল নিয়ে এসছে কেন? বলছে, আমার বাবা বলছে যে আরে বলো না প্রণব, ও কোথাও যেতে চায় না, ব্যাট বল না নিয়ে গেলে ওকে বাড়িতে রেখে আসতে হবে। আর ছোট 4 বছর বয়সে আমাকে বাড়িতে কোথায় রেখে দিয়ে যাবে, আমি দুরন্ত বাচ্চা ছিলাম। বলছে তোকে নিয়েই আসতো, তোদের ব্যাট বল নিয়ে এসেছি। তো সেইখানে আমাকে আবার নেমন্তন্ন বাড়িতে কিছু বলও ছোড়েন উনি, তারপর বলেন যে আমার কোচিং সেন্টার বেলগাছি ইউনাইটেড ক্লাবে পাঠিয়ে দাও। এন্ড দেন মাই জার্নি বিগ্যান। আমি অনেক, তখন তো অবভিয়াসলি ছোট ছিলাম, মজা লাগতো খেলতে, তাই খেলতাম। বাট দেন আন্ডার 15 বেঙ্গল খেললাম, আমি আন্ডার 17 বেঙ্গল খেললাম, আন্ডার 19 খেললাম। খেলতে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে চললো, এই গাড়ি এগোলো, এখন চলছে গাড়ি, দেখা যাক দৌড়াচ্ছে, খেলা যাক, দেখা যাক। এই প্রসঙ্গে আমার একটা কোশ্চেন হঠাৎ করে মাথায় এলো, সেটা হচ্ছে ধরো অনেকে বলে যে তোমার ক্যাম্বিস বলে যে খেললে ব্যাটিং টেকনিকটা অনেকের নষ্ট হয়ে যেতে পারে, তো এই জায়গাটা তুমি কি কিছু বলবে? এটা না, মহেন্দ্র সিং ধোনি তো পুরো লজিক ডিফাই করে দিয়ে চলে গেছে। সারা জীবন ক্যাম্বিস বল ক্রিকেট খেলে 11,000 ওয়ানডেতে রান করে দিয়ে ওয়ার্ল্ড কাপ দিয়ে দুখানা দিয়ে চলে বেরিয়ে গেছে। তো ওই কনসেপ্টটা কাজ করে না। কিন্তু হ্যাঁ, ক্যাম্বিস বল বেশি খেললে একটা ব্যাট ফ্লো নষ্ট হয়। ডিউস বল একটা পেসে আসে, একটা বাউন্সে আসে। ক্যাম্বিস বল আরেক রকম পেসে আসে, বাউন্সে আসে। তো ক্যাম্বিস বল খেলে হয়তো 6 মারা ভালো শেখা যায়, বাট ক্যাম্বিস বল খেলে ডিফেন্সের আর্টটা অনেক নষ্ট হয়ে যায় ব্যাটসম্যানের ক্ষেত্রে। এবার ডিপেন্ড করছে তুমি কি ধরনের ক্রিকেট কি খেলতে চাইছো। ক্যাম্বিস বল খেলা উচিত নয় আমি বলছি না, বাট নট দ্যাট মাচ কি যে ওটা তোমার ডমিনেন্ট হয়ে যাবে। খেললে টুকটাক ঠিক আছে, বাট আমার মনে হয় প্রফেশনালি ক্রিকেট যদি কেউ ডিউস বল খেলে তার ক্যাম্বিস বল অ্যাভয়েড করাই ভালো। ওকে, তো জয়দা, একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। তো এখানে তোমাকে কয়েকটা কোশ্চেন করবো, 8টা বা 9টা কোশ্চেন থাকবে। তুমি যদি মনে করো যে এটার অ্যান্সার দেবো না, তাহলে সযত্নে সেটাকে এড়িয়েও যেতে পারো। তো প্রথম কোশ্চেন হচ্ছে তোমার পছন্দের গায়ক, সিঙ্গার। পছন্দের গায়ক অরিজিৎ সিং। ওকে, পছন্দের খাবার? বিরিয়ানি। গ্রেট, আই এম অলসো আ বিরিয়ানি লাভার। হ্যাঁ, হ্যাজ টু বি, কিছু করার নেই। কে নয়? উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? আর ডিফিকাল্ট কোয়েশ্চেন, তুমি এই কোয়েশ্চেনটার কোনো উত্তর হয় না। বোথ। ওকে, ফাইন। পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা? দেখো, আমার অ্যাকচুয়ালি আমার ঘুরতে গিয়ে আমার দুটো জায়গা খুব ভালো লেগেছে ভারতবর্ষে বলতে গেলে। কাশ্মীরের মতো সুন্দর জায়গা মনে হয় না কোথাও নেই বলে। আর তুমি যদি ভারতবর্ষের বাইরে বলো, দেন লন্ডন ইজ দ্য বেস্ট। অত সুন্দর জায়গা, দারুণ জায়গা। বাট তুমি ভারতবর্ষের ভেতরে বললে আমি কাশ্মীরের থেকে
ওরকম সুন্দর মানে কেন যে এরা যুদ্ধ করে আমি গিয়ে যাওয়ার পর বুঝেছি যে সত্যি এই জায়গার জন্য মানুষ যুদ্ধ করতেই পারে। দারুণ জায়গা, যুদ্ধ অসাধারণ। করতেই পারে। না উচিত না, আমি কথার কথা বলছি, বাট বলছি মানে এতটাই হ্যাঁ, সুন্দর। সে তো জোকসটাপার। এক্স্যাক্টলি হ্যাঁ। ভূস্বর্গ। চিংড়ি মাছের মালাইকারি না ইলিশ ভাপা? চিংড়ি মাছের মালাইকারি। সর্বকালের সেরা ব্যাটসম্যান? সচিন তেন্ডুলকর। পুরস্কার পেয়েছি, তারপর সচিন তেন্ডুলকার, তারপর রোহিত শর্মা পাচ্ছি, তারপরে হয়তো আর কাউকে পাবো, কিন্তু এরকম একটা সিরিজ তো আমরা পাচ্ছি না এখান থেকে। যদিও আমাদের এখানে ট্যালেন্ট কি তোমার মনে হয় কম আছে? ট্যালেন্ট তো আছে। না ট্যালেন্ট অবভিয়াসলি আছে, বাট বম্বের ছেলেরা সারাদিন মাঠে পড়ে থাকে, খেলে, পড়াশোনা নিয়ে অত ভাবে না। বাঙালিদের আবার পার্সেন্টেজও ম্যাটার করে না, 90% পেতে হবে পরীক্ষায়। 90% পরীক্ষায় পেয়ে আজকালকার দিনে ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার হওয়া সম্ভব নয়। যেরকম ডিমান্ড করে, যেরকম টাইম ডিমান্ড করে, তাতে ইটস নট পসিবল। আমাদের ওই জন্য 6খানা নোবেল আছে, মারাঠিদের তো 6টা নোবেল, তাই না? এক্স্যাক্টলি। তো বাঙালি ছেলে ওই জন্য হতে পারছে না ইন্টারন্যাশনাল লেভেলে। গুড ওয়ান। তো জয়দা, মোটামুটি তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জাস্ট শেষ করার আগে একটা দুটো কথা বলবো আমাদের বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্স ফ্যান ক্লাবের সম্পর্কে। আমরা বর্ধমানের একটা ফ্যান বেস ক্রিয়েট করেছি। আমরা মাঠে গিয়ে প্রিয় দলকে সাপোর্ট করার পাশাপাশি আমরা কিছু সমাজের গঠনমূলক কাজও করছি। ইভেন আমরা চেষ্টা করছি যাতে স্পোর্টস রিলেটেড কিছু করার, যাতে কিছু ট্যালেন্ট যাতে বেনিফিটেড হয় এর দ্বারা। আর তোমাকে বলবো সঙ্গে থেকো, পাশে থেকো আমাদের সকলের 100% সাথে। এনি কজ আমাকে যোগাযোগ রেখো, যদি আমার যেটুকু পসিবল হবে ফাঁকা টাইম পেয়ে যেভাবে আমি হেল্প করতে পারবো, যদি তাতে স্পোর্টস এর ভালো হয়। মোহনবাগান ওয়ারিয়ার্স, বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্স, আমরা তাকে রেকমেন্ড করবো যে হ্যাঁ তোমার সাথে কনসাল্ট করো। একদম Thank 100%। you. কিরকম যদি টেকনিক্যাল প্রবলেমস যা হবে, যেরকম প্রবলেমস যা হবে আমার সঙ্গে যোগাযোগ করতে বলো, অসুবিধা নেই। থ্যাংক ইউ জয়দা। যেহেতু আমরা মানে ফুটবলের ফ্যান ক্লাব বা স্পোর্টস রিলেটেড, আমরা ধরো একটা ফ্যান ক্লাব, তো আমরা স্পোর্টস রিলেটেড কাজে একটু বেশি ফোকাস করছি। মানে সোশ্যাল ওয়ার্ক Okay, করার ধরো মানে ধরো এমনি নর্মাল হেল্প করার অনেকেই আছে, অনেক এনজিও আছে, ইভেন ধরো অনেক নেতা নেত্রীরাও করতে পারেন, কিন্তু আমরা একটু স্পোর্টস রিলেটেড কাজ করছি। ইভেন সাইড বাই সাইড আমরা সোশ্যাল ওয়ার্কও করছি। প্লেয়ার্স ফর হিউম্যানিটি, ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার্সদের নিয়ে একটা অর্গানাইজেশন আছে, তাদের সাথে আমরা কোল্যাব করে সাউথ 24 পরগনার সাগর দ্বীপের কিছু এফেক্টেড এরিয়াতে আমরা ত্রাণ পাঠাচ্ছি। ইভেন এর আগে আমরা করোনার জন্য কাজ করেছি। ওকে, তো তুমি আশা করবো তুমি আমাদের পাশে থাকবে। 100% আমার সঙ্গে যোগাযোগ রেখো। একদম। আর রাজীব দার জন্য কিছু বলবে? রাজীব দা তো আমাদের রাজীব, হ্যাঁ 100%। রাজীব দা আমার খুবই ক্লোজ, মানে আমার ইজ আ ব্রাদার লাইক রিলেশনশিপ। আমি ফার্স্ট খেলতে যাই বিবেকানন্দ বলে একটা ক্লাবের হয় তোমাদের ওখানে, যেখানে আমার রাজীব দার সঙ্গে কথা হয়ে যায়। তারপর আমি মিলনে খেলি অনেক বছর, কত বছর একমাত্র জায়গা যেখানে আমি অন্য জায়গায় গিয়ে লিগ ক্রিকেট খেলতে যাই, তার একটাই কারণ হচ্ছে আমার বর্তমানে মানুষজনকে খুব ভালো লাগে, মানে অ্যাজ এ হিউম্যান বিং অনেক ফ্রেন্ডলি নেচার মনে হয়, অনেক গ্রহণযোগ্য মনে হয়। তাই জন্য আমি যাই, যখনই সময় পাই আমি ফাঁকা থাকলে আমি গিয়ে ম্যাচ খেলা শুরু করি। একদম। তো তুমি তো বর্ধমানের আমাদের ফ্যামিলি মেম্বার হয়েই গেছো, তো আশা করবো তোমাকে আমরা ভবিষ্যতে পাবো, সামনাসামনিও দেখা হবে। একদম দেখা হবে, সব মিটুক, সব আস্তে পৃথিবীর ঠিক হোক, দেখা হবে। একদম। তো থ্যাংক ইউ জয়দা আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জয় মোহনবাগান। চলো, জয় মোহন। থ্যাংক ইউ। জিও কাকা জিও।